আপনার ছেলে বা মেয়ে কিছু বড় করুক, এটা আপনি ভেতর থেকে চান না। বাঙালি পরিবারের এবং তার সমাজের পরিবেশের খামতি আছে। বাঙালি মেধায় এতটা এগিয়ে থাকে, তাহলে বাঙালির এই ইউপিএসসিতে দুরবস্থা কেন? এই ওয়ার্ডটা আপনি প্রপারলি উচ্চারণ করতে পারছেন কি? লুঙ্গি বা লাউঞ্জি পড়ছেন না তো? যদি লাউঞ্জ উচ্চারণ করেন দেন কংগ্রেচুলেশনস, আপনি 1970s এর ইউপিএসসির যে ক্রাইটেরিয়া, যে যোগ্যতার ক্রাইটেরিয়া, সেই অনুযায়ী আইএস বা আইপিএস বেনে গেছেন বিন্দাস। আপনার যদি মনে হয় কি খিল্লি মারছেন, অতই মজা, একটা ক্লাস 5 এর বাচ্চাও এটা উচ্চারণ করে ফেলতে পারবে। তিষ্ঠন ক্ষণকাল, আমি তো আর খামোখা হাওয়ায় কিছু বলছি না, আমার তো আর কেস খাওয়ার ইচ্ছে নেই। এই বইটা দেখতে পারেন, এই বইটা পড়তে পারেন, যে সেই সময় স্ট্যান্ডার্ডটা কি ছিল এবং পারিপার্শ্বিক সামাজিক অবস্থান সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন। কাট টু 2016 or 17 কলকাতা। কলেজ স্ট্রিট চত্বরে একটি ইনস্টিটিউট খোলে, যেখানে এই ইউপিএসসি অ্যাসপিরেন্টসদের ট্রেনিং দেওয়া হয় বা কোচিং দেওয়া হয়। মূলত ইনস্টিটিউটটা বেসড ছিল দিল্লি এবং ইউপিতে। কলকাতারটা একটা নতুন ব্রাঞ্চ ছিল। আমি তখন কলকাতা শহরে বিজ্ঞাপন জগতে কাজ করি, অর্থাৎ স্পেস সেলিং, মানে বিজ্ঞাপন জোগাড় করা, মোদ্দা কথা গোদা বাংলায় বেচার কাজ করি বিজ্ঞাপন। আমার ক্লায়েন্ট ছিলেন সেই ইনস্টিটিউটের মালিক ছিলেন দুই ভাই, দুজনেই এক্স সিভিল সার্ভেন্টস। তারা পড়াতেনও এবং পুরো ম্যানেজমেন্ট সবকিছু দেখতেন। তো তাদের মধ্যে যিনি ছোট ভাই ছিলেন, তার সাথেই মেনলি আমি কমিউনিকেট করতাম বিজ্ঞাপনের জন্য। তো একদিন মনে হলো যে চলুন কথা বলি। ওনারা যেহেতু যে সেই জায়গাতেও পড়ান যেখানে সর্বাধিক ছাত্রছাত্রী সফল হন ইউপিএসসির জন্য, এবং এমন জায়গাতেও ওনারা এখন পড়াচ্ছেন যেখানে সফলতার হার সব থেকে কম। কারণটা কি? উনি, ওই ভদ্রলোক আমায় একটা কথা বলেছিলেন যে আমি যদি দেখাই 81কে 9 দিয়ে ডিভাইড করছি, দুটোকে কেটে দিয়ে 9 বসিয়ে দিলাম, এটা কেন করলাম আমায় ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টকে বোঝাতে হয় না, এক্সপ্লেন করতে হয় না। কিন্তু এটাই আমি যদি ইউপি বা দিল্লিতে করি, আমায় বোঝাতে হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, যদি এতটাই মেধার ফারাক থাকে এবং বাঙালি মেধায় এতটা এগিয়ে থাকে, তাহলে বাঙালির এই ইউপিএসসিতে দুরবস্থা কেন? টিচার্স বা ফ্যাকাল্টিজ যত রকম অসুবিধে আছে, তার মধ্যে অন্যতম এই ফ্যাক্টরটি। যারা ফ্যাকাল্টিজ আসেন এই সকল ইনস্টিটিউটে, তাদের অধিকাংশই হয় স্কুল, নয় কলেজ অথবা ইউনিভার্সিটির প্রফেসর, টিচার্স এনারা। এখন এনারা তো তাদের সাবজেক্টে অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী হবেনি, এতে অসুবিধে কি আছে? অসুবিধে আছে, অবশ্যই আছে। কারণ আমি যখন সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমার তখন এটা জানলেই শুধু হবে না যে রাষ্ট্রপতি শাসন কিভাবে বলবৎ করা হয়, যেটা বইতে লেখা আছে। আমাকে সাথে সাথে এটাও জানতে হবে রাষ্ট্রপতি শাসন ব্যবস্থা যখন বলবৎ হচ্ছে, তখন একটা স্টেটে আমি যখন কাজ করছি একজন সিভিল সার্ভেন্ট হিসেবে, তখন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি কিভাবে ডিপ্লোম্যাটিক ভাবে কাজ করব, যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। এই জ্ঞান, এই এক্সপোজার যেহেতু ওই কলেজ বা ইউনিভার্সিটি বা স্কুল টিচার্স প্রফেসরদের নেই, ফলে তারাও দিতে পারেন না। তাদের দোষ না, দোষ ইনস্টিটিউটের প্রপার ফ্যাকাল্টিকে সিলেক্ট না করার। ইনস্টিটিউটগুলো এটা কেন করে? কারণ আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এমন অনেক টিচার্স আছেন যাদের দুটো জ্ঞানই আছে, অনেক এক্স সিভিল সার্ভেন্টস আছেন বা কোনো না কোনো কারণে তাদের ওই নলেজটা আছে। এমন প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল নলেজ দুটোর কম্বো প্যাক নিয়ে যখন কোনো টিচার্স আসেন, ফ্যাকাল্টি আসেন, তাদের ইনস্টিটিউটগুলো কম ফ্রিকোয়েন্সিতে ক্লাস অ্যাসাইন করেন। কেন? কারণ তারা ওই কম্বো প্যাকের জন্য বেশি চার্জ করেন পার ক্লাস বেসিসে। ফলে ইনস্টিটিউট সবসময় ব্যবসা করতে চায়, ইনভেস্ট করবো কম, মুনাফা কামাবো বেশি, বলি হয় অ্যাসপিরেন্টসরা। শেখানোর পদ্ধতিগত বা টিচিং টেকনিকের প্রবলেম কেমন? আমাদের এখানে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিজ বা যে কোনো এরকম কম্পিটিটিভ এক্সাম বা যে কোনো জায়গায় যখন কোনো একটা
পার্টিকুলার সিলেবাস থাকে, সেটাকে কমপ্লিট করে আমার একটা পরীক্ষায় গিয়ে বমি করে পাস করতে হয়, এমন সিচুয়েশনে আমাদের টিচার্সরা ছোট থেকে এবং বাড়ির লোক সবাই দুটো জিনিস শেখান, কি পড়তে হবে, আর যদি ভাগ্যক্রমে টিচার একটু ভালো পান বা বাড়ির গার্জেনরা একটু সচেতন হন, তাহলে সেকেন্ড স্টেপে আসেন কি ভাবে পড়তে হবে। নতুবা এটাও ম্যাক্সিমাম স্টুডেন্টের কপালেই জোটে না, তারা হাতড়াতে থাকে। যাই হোক, কিন্তু এই দুটোই সাফিসিয়েন্ট না, বরং বলা ভালো এটা অনেক পরের জিনিস। যেটা দরকার, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা কোনো পরীক্ষায় আমি যখন প্রিপারেশন নিচ্ছি পরীক্ষার জন্য, তখন আমি কি কি পড়বো না, কি কি ছাড়তে হবে, স্ট্র্যাটেজি, ইট ইজ কল্ড স্ট্র্যাটেজি, এটা ফাঁকি মারা না। পরিবেশ, বাঙালি পরিবারের এবং তার সমাজের পরিবেশের খামতি আছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন শবর দাশগুপ্তের যে সিরিজগুলো শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্পের ওপর। এই শবর দাশগুপ্ত যে ডিটেকটিভ ডিপার্টমেন্টের একজন অফিসার, তার যে ক্যারেক্টার, একদম তো গ্রাউন্ড রিয়েলিটি, একদম সিভিল সার্ভেন্ট এমনই হওয়া উচিত। তো এই ক্যারেক্টারটা দেখে বাঙালির নিশ্চয়ই মনে হয়েছে, সালা এরাম যদি হতে পারতাম। এরাম হতে পারি না, এই মানসিকতা, এই মাইন্ডসেট নেই, এটা সব থেকে বড় আমাদের ত্রুটি বা খামতি বা ব্যর্থতার কারণ। আগে যে ব্যর্থতার কারণগুলো বলেছি ওটা একদিকে, আর তার থেকে কয়েকশো গুণ বড় এই একটাই কারণ, বাঙালি মানসিকতা। আমাদের এখানে ছোট থেকে এই গ্র্যাজুয়েশন বা মাস্টার্স পর্যন্ত একটা যখন ছেলে মেয়ে পড়ছে, মানুষ হচ্ছে, 23-25 বছর বয়স পর্যন্ত বাবা মারা মনে করেন, দেখেছো আমার কথা শুনে চলে, কত বাধ্য ছেলে। আপনার কথার প্রতিউত্তরে কিছু কথা বলতে পারে না যদি আপনার ছেলে মেয়ে, আপনার কোনো বক্তব্যের বিরোধিতা করার মতো সাহস তার বুকে যদি এখনো না জোটে, তাহলে কালকে সে সিভিল সার্ভেন্ট হয়ে কিভাবে কোনো বড় নেতা মন্ত্রীর মুখের ওপর কথা বলবে? যদি আপনার ছেলে মেয়ে গোবেচারা এই জিনিসটাকে আপনার ভালো লাগে, তাহলে আপনার যে রাজ্যের শাসন ব্যবস্থা সেটা এরকম গোবেচারা টাইপ, অর্থাৎ পুরো ছড়ানো স্ক্যাটার্ড সবকিছু হবে, অচলাবস্থা। নতুবা বাইরের কোনো ক্যান্ডিডেট যারা সাকসেসফুল, বিহার, ইউপি বা দক্ষিণ ভারত, তারা এসে আপনার এখানে শাসন করবেন। তখন আবার বলবেন না বহিরাগত কেন এসে এখানে করছে, আমরা কেন কিছু করতে পারছি না। কারণ আপনার ছেলে বা মেয়ে কিছু বড় করুক, এটা আপনিই ভেতর থেকে চান না।